নমস্কার সবাইকে। মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। দীর্ঘ বিরতির পর আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, সরসজ্জা। 1। শরীরের সমস্ত রক্ত টগবগ করিয়া ফুটিয়া উঠিল। অজ্ঞাত সারেই হাতের মুষ্টি দুইটি দৃঢ়বদ্ধ হইয়া গেল। নাসারন্ধ স্ফীত হইতে লাগিল। মনে হইতে লাগিল এখনই যদি লোকটাকে হাতের কাছে পাই তাহার মুন্ডুটা ছিঁড়িয়া ফেলি। সুখের বিষয় হোক দুঃখের বিষয় হোক, মুন্ডু হাতের কাছে ছিল না, ছিল খবরের কাগজটা। সেখানা ছিঁড়িয়া ফেলিলে লাভ নাই, নারী ধর্ষণকারী অখ্যাতই রহিয়া যাইবে। ইহার কিন্তু একটা প্রতিকার করা প্রয়োজন। দেশের নারীর এই লাঞ্ছনা যদি নীরবে সহ্য করিয়া চলি, তাহা হইলে আমার পৌরুষের মূল্য কি? সমস্ত ছাত্র জীবন নানাবিধ ব্যায়াম করিয়া হাতের গুলি এবং বুকের ছাতি বাড়াইয়াছি। কলেজে স্পোর্টসে সকলের সেরা ছিলাম, কিন্তু শরীরের শক্তি সংগ্রহ করিয়া কি লাভ যদি নারীত্বের মর্যাদা না রক্ষা করতে পারি? ইত্যাদি নানারূপ যুক্তি মনের মধ্যে তার স্বরে চিৎকার করিয়া ফিরিতে লাগিল। করিলে কি হইবে? উপস্থিত কিছু করিবার উপায় নাই, এক উঠিয়া বসা ছাড়া। তাহাই করিলাম। উঠিয়া বসিলাম এবং জানালা দিয়া ভ্রুকুটি কুটিল মুখে বাহিরের দিকে চাহিয়া রহিলাম। বাহিরেও অন্ধকার, গাঢ় অন্ধকার। আকাশে মিটিমিটি তারা জ্বলিতেছে। মনে হইল সমস্ত আকাশের নক্ষত্রগুলা আমাদের দুরবস্থা দেখিয়া মুখ টিপিয়া হাসিতেছে। অন্ধকারে সারি সারি দাঁড়াইয়া আছে, ওগুলো তালগাছ না প্রেতের দল? আমরা কি ভূতের রাজ্যে বাস করিতেছি? দূরের পাহাড়টা অন্ধকারের মনে হইতেছে যেন একটা বিরাট হিংস্র প্রাগৈতিহাসিক জন্তু ঘাপটি মারিয়া বসিয়া আছে। সুযোগ পাইলে সমস্ত দেশটার ঘাড়ে লাফাইয়া পড়িবে। আবার খবরের কাগজটা খুলিয়া পড়িলাম। একজন অসহায় নারীকে প্রকাশ্য দিবালোকে, ছি ছি, ভাবিতেও সমস্ত অন্তঃকরণ সংকুচিত হইয়া ওঠে। দেশে কি পুরুষ নাই? সাময়িক পত্রিকার পাতায় পাতায় বহু সন্তরণশীল, ব্যায়ামশীল, লম্ফশীল বীর পুরুষদের ছবি দেখি। ফুটবল, হকি খেলার সময় সমস্ত দেশের যৌবন চঞ্চল হইয়া ওঠে, অথচ এই দেশে এখনও নারীর প্রতি পাশবিক অত্যাচার হয় অবারিতভাবে প্রকাশ্য দিবালোকে। আমরা জীবিত না মৃত? অভির্ভূতের মতো বসিয়া রহিলাম। সাত করিয়া একটা শব্দ হওয়াতে চমকিয়া উঠিলাম। পাশের লাইনেই আর একটা গাড়ি আসিয়াছে। তন্দ্রা আসিয়াছিল, ভাঙ্গিয়া গেল। মুখ বাড়াইয়া দেখিলাম যে স্টেশনে নামিব তাহা নিকটবর্তী হইয়াছে। স্টেশনের আলো দেখা যাইতেছে। এদেশে আর কখনো আসি নাই। চাকুরির চেষ্টায় ঘর ছাড়িয়া বাহির হইতেছি। শ্বশুরমশাই তাহার পরিচিত একটি লোককে পত্র দিয়াছেন, তিনি চেষ্টা করিলে চাকুরি জুটিতে পারে। 2। এই শহরে ইতিপূর্বে কখনো আসি নাই। বিহারের একটি শহর, রাত্র বেশ অন্ধকার। শ্বশুরমশাই পরিচিত সেই ভদ্রলোককে যদিও আমি চিনি, কিন্তু এই অন্ধকার রাত্রে এই অপরিচিত শহরে তাহার বাসা খুঁজিয়া বাহির করা সহজ নহে। স্টেশনে খোঁজ করিয়া শুনিলাম শহরের ভিতর একটি হোটেল আছে। ঠিক করিলাম হোটেলে রাত্রিবাস করিয়া সকালে ভদ্রলোকের খোঁজ করিব। একটি টেকারের সহায়তায় উক্ত হোটেলে আসিয়া পৌঁছানো গেল। হোটেলের মালিক দেখিলাম বেশ সদয় ব্যক্তি। তিনি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করিলেন, দ্বিতলে একটি কুঠুরিও দিলেন এবং সদাসহায়তার আতিশয্যে একটি দড়ি খাটিয়াও দিলেন। যৎসামান্য আহার করিয়া সেই খাটিয়ায় আশ্রয় করিয়া শুইয়া পড়িলাম। 3। আবার কুরুক্ষেত্র সমর বাঁধিয়াছে। নারী ধর্ষণকারী কুরুগণের সহিত নারী রক্ষণকারী পাণ্ডবদিগের ঘোর যুদ্ধ। স্বভাবতই পাণ্ডবদিগের প্রতি আমার সহানুভূতি যথেষ্ট, সুতরাং আমার পাণ্ডবপক্ষ
থাকারই কথা, কিন্তু কীরকম পাকচক্রে পড়িয়া আমি ভীষ্মদেব হইয়া পড়িয়াছি। দ্রৌপদী ধর্ষক দুঃশাসনের মোহ সাহিবি করিতে এসেছি। একটি ঘুষিতে মুহান্দ ধৃতরাষ্ট্রের নাসিকা চূর্ণ বিচূর্ণ করিবার প্রবল বাসনাকে অপূর্ব কৌশলে বাৎসল্য রসে রূপান্তরিত করিয়া ক্রমাগত হে হে করিতেছি। অত্যন্ত ধৈর্যচ্যুতিকর ব্যাপার। সহসা সমস্ত অপমান যেন অবসান হইয়া গেল, আর দুঃশাসনকে দেখিয়া দেতো হাসিতে হাসিতে হইবে না। দুঃশাসনকে বাহবা দিতে পিঠ চাপড়াইতেও হবে না। ধৃতরাষ্ট্রের মনস্তুতি করিবার প্রয়োজনও নাই। এইবার মৃত্যু সন্নিকট। স্বেচ্ছা মৃত্যু বরণ করিলে সরসজ্জার শয়ন করিতেছি। সরসজ্জা ফুলশয্যা নহে। তীক্ষ্ণ স্বরের সহস্র ফলার উপর দেহ ভার রক্ষা করিয়া তিলে তিলে মৃত্যুকে বরণ করিতেছি। প্রতি লোমকূপে মৃত্যুর আগমন মাত্রা ঘোষিত হইতেছে। সহসা মনে হইল আর যেন সহ্য করিতে পারিতেছি না। কানের পাশে বগলের নিচে অসহ্য যন্ত্রণা, স্কন্ধ এবং পৃষ্ঠদেশেও যৎপরিণতি কষ্ট। তরাক করিয়া উঠিয়া পড়িলাম। টর্চটা জ্বালাইয়া দেখি সমস্ত বিছানায় যেন তিসি বিছানো রহিয়াছে। অগুণতি ছারপোকা। দেওয়ালে বাহিরে সারি সারি আরও নামিতেছে। সর্বনাশ! বিছানা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলাম। ঘর ছাড়াইয়া যাইব কি না ভাবিতে লাগিলাম। অদ্ভুত স্বপ্নটার কথাও মনে হইতে লাগিল। আর একবার বিছানা ও দেওয়ালের দিকে চাহিয়া দেখিলাম, একেবারে অখৌহিনী। 4 কিংকর্তব্য বিমূঢ় হইয়া জানালা দিয়া বাহিরে চাহিলাম। বাহিরে চাহিয়া মাত্র কর্তব্য অচিরেই স্থির হইয়া গেল। আমি দ্বিতলের কুঠুরি হইতে দেখিতে পাইলাম, ঠিক নিচের গলিটাতে চেক কাটা লুঙ্গি পরা একটা গাঁট্টা গোট্টা গোছের লোক একটি বাড়ির জানালায় উঁকি দিয়া চোরের মতো সরিয়া গেল। যে জানালায় লোকটা উঁকি দিয়া সরিয়া গেল, সেই জানালা দিয়া আমিও দৃষ্টি নিক্ষেপ করিলাম। আমার দ্বিতলের ঘর হইতে সহজেই তাহা সম্ভব। দেখিলাম একটি যুবতী শয়ন করিয়া আছে। পরনে একটি আধময়লা কাপড়, কোলের কাছে একটি শিশু। ঘরে আর কেহ নাই। চকিতের মধ্যে খবরের কাগজের সংবাদটা মনে পড়িল, এবং সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ভিতরে প্রচণ্ড বেগে একটা বিদ্যুৎ প্রবাহ বহিয়া গেল। লোকটাকে শিক্ষা দিতেই হইবে, সমুচিত শিক্ষা দিতে হইবে, এমন শিক্ষা দিতে হইবে যাহা জীবনে সে আর কখনো ভুলিবে না। আমার ব্যায়াম করা শরীরের প্রতি পেশি অকুঞ্চিত হইয়া উঠিল। নিমেষের মধ্যে দ্বিতল হইতে অবতরণ করিয়া উক্ত গলিতে প্রবেশ করিলাম। প্রবেশ করিয়া দেখিলাম লোকটা আবার জানালার কাছে গিয়া সন্দর্পণে উঁকি দিচ্ছেন। রাস্কেল! সর্বাঙ্গ জ্বলিয়া গেল। কাল বিলম্ব না করিয়া দ্রুতপদে অগ্রসর হইয়া গেলাম। একটি চপেতা ঘাটেই বৎসকে ঠান্ডা করিয়া দিব। আমার পদশব্দ পাইয়া লোকটা চমকাইয়া মুখ ফিরাইল, এবং আমিও সঙ্গে সঙ্গে চর না মারিয়া তাহাকে নমস্কার করিলাম। আশ্চর্য কাণ্ড! কিন্তু উপায় কি? ইনি আমার শ্বশুরের পরিচিত ব্যক্তি এবং আমার ভরসাস্থল। উক্ত চপেটাঘাতকে কৃতাঞ্জলি লুলুপুটে পরিণত করিয়া মুখ বিনীত শ্রদ্ধায় ভাব ফুটাইয়া বলিতে হইল, আপনার কাছেই এসেছি, বিমলবাবুর জামাই আমি। ভদ্রলোক রসভঙ্গ হওয়াতেই বিরক্ত হইয়াছিলেন, কিন্তু সে ভাব গোপন করিয়া গম্ভীরভাবে বলিলেন, ও, বিমল আমাকেও লিখেছে। কোথায় উঠেছ তুমি? ওই হোটেলে। আচ্ছা, কাল সকালে দেখা করো। ফিরিয়া আসিয়া সেই সরসজ্জায় শয়ন করিলাম। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।